দেখো, একটা বৃত্তের সমীকরণ বলেছে, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। একটার নাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 = 0। এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আরো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস ওয়াই প্লাস 10 = 0। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বৃত্তের, হ্যাঁ, সাধারণ জ্যাকে বৃত্তের ব্যাস ধরবো। ঠিক আছে, তো আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, যে এইটা একটা বৃত্ত, বড় করে দাগালাম। এটা একটা বৃত্ত মনে করো। ঠিক আছে, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা, সাধারণ জ্যা খেয়াল করে দেখো, সাধারণ জ্যা কোনটা? এই যে এটা লাল কালিতে দাগায়, এটা সাধারণ জ্যা। মনে করো এ বি। ঠিক আছে, এ বি। তো এই সাধারণ জ্যাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। মানে এই দুইটা বৃত্ত, মনে করো 1 নাম্বার বৃত্ত, এটা 2 নাম্বার বৃত্ত। ঠিক আছে, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস ধরবো আমরা, ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, তো এইটা কিন্তু এখন যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেই দুইটা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেই বৃত্তটার ব্যাস হচ্ছে এবি। ঠিক আছে, তার মানে কি, ব্যাস যদি এবি হয়, তাহলে দেখো যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, মনে করো এটা ব্যাস, কিন্তু ভালো করে খেয়াল করো, এটা ব্যাস। তার মানে আমার বৃত্তটা কিরকম হবে? যেরকম বৃত্ত হবে, দেখো আমি যদি দাগাই, এই যেরকম বৃত্ত হবে। ভালো হলো না বৃত্তটা, এই যে এরকম বৃত্ত হবে, লাল কালি যুক্ত বৃত্ত। ঠিক আছে, কালো কালি দিয়ে দাগাই, এই যে, এই যে বৃত্তটা, মোটা কালি দিয়ে যে বৃত্তটা দাগালাম, সেই বৃত্তটার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। যে বৃত্তটার ব্যাস হচ্ছে, ওই যে 1 নং এবং 2 নং বৃত্তের যে সাধারণ জ্যাটা ছিল, যেটা আমি লাল কালি দিয়ে দাগাইছি, এই যে এই জ্যাটা। তাহলে 1 নং এবং 2 নং বৃত্তের জ্যাটা আগে নির্ণয় করো তো। 1 এবং 2 নং বৃত্তের সাধারণ জ্যা কত? 1 ও 2 নং বৃত্তের সাধারণ জ্যা, আমি চিত্রটা আরো একবার দাগায় দিব, সমস্যা নয়, পেয়ে যায়। সাধারণ জ্যা হচ্ছে, খেয়াল করে দেখো যে একটা বৃত্তের বাম পাশের অংশ থেকে আর একটা বৃত্তের বাম পাশের অংশটা বাদ দিব, সিম্পলি S1 বিয়োগ S2, যেটাকে আমরা বলি S1 বিয়োগ S2 = 0, তাই না? S1 বলতে কিন্তু যে এটা বাম পাশের অংশকে S1 বলতেছি, আর এটা বাম পাশের অংশকে S2 বলতেছি। তাহলে বিয়োগ করে দিলে কি হবে? দেখো আমি একবার একটু বিয়োগ করি, x² কেটে যাবে, y² কেটে যাবে। 6x থেকে যদি আমি 8x বাদ দিই, -2x হবে। 2y থেকে যদি y বাদ দিই, শুধুমাত্র y হবে। 6 থেকে যদি 10 বাদ দিই, -4 হবে। এটা হচ্ছে 0। তো যদি আমি এটা একটু সাজায় মাইনাস দ্বারা গুণ করে লিখি, 2x - y + 4 = 0। খেয়াল করে দেখো, এটা নাম দিলাম হচ্ছে 3 নম্বর। অর্থাৎ যে বৃত্তটা আমি সমীকরণ বের করতে চাচ্ছি, সেই বৃত্তের ব্যাস হবে এইটা, সেই বৃত্তের ব্যাসের সমীকরণ হবে এইটা, এই যে লাল কালি যুক্ত, এটা ব্যাসের সমীকরণ। ঠিক আছে, আর এটার বৃত্ত কোনটা? এইটা, এটা খেয়াল করো। তার মানে যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, সিম্পলি যদি বলি তোমাকে, যে বৃত্তটা আমি নির্ণয় করতে যাচ্ছি, সেই বৃত্তটার কেন্দ্র অবশ্যই এ বি জায়ের উপর অবস্থিত হবে। এইটা কি তোমাদের মাথায় আসছে কি আসছে না, বলো দেখি? কারণ আমরা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি, সেইটার ব্যাস কিন্তু এবি, তাই তো বলেছে আমাদের অঙ্কের মধ্যেই বলেছে যে 1 নং এবং 2 নং বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস, সেই বৃত্তটা আমি নির্ণয় করব। তার মানে এই সাধারণ জ্যাটা হচ্ছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি তার ব্যাস। ব্যাস মানে কি? ব্যাসের উপর কি থাকে? কেন্দ্র থাকে অবশ্যই, ব্যাসের উপর দিয়ে তো কেন্দ্র থাকে। তার মানে যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি, সেই বৃত্তটার কেন্দ্র এই 3 নম্বর রেখার উপর অবস্থিত। এটা বুঝতে কিন্তু আর আমাদের দেরি নাই। ঠিক আছে, আমি যদি যে কোনো একটা বৃত্ত দাগাই, দেখো তো, এটা আমি একটা বৃত্ত দাগালাম, যে কোনো একটা বৃত্ত দাগালাম, এই বৃত্তের ব্যাস যদি বলি এটা, তো এই ব্যাসের উপরই তো কেন্দ্র থাকে।
ব্যাসের উপর অবশ্যই কেন্দ্র থাকে, কারণ বৃত্তের ব্যাস কোন দিক দিয়ে যায়, অবশ্যই কেন্দ্র দিয়ে যায়। বুঝতে পেরেছ? এটাই বলতে চাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে দেখো খেয়াল করে, এই ব্যাস, এই যে ব্যাস এ আর বি, এইটা কিন্তু 1 নং বলো, 2 নং বলো, বা নির্ণয় বৃত্ত যেটা আমি নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্ত বলো, ঠিক আছে, সেটার আমার একেবারে ছেদ বিন্দু। এই দেখো, এখন আমরা যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তটা আর হচ্ছে এই যে 1 নং রেখা, এই যেটাকে আমরা 3 নং রেখা দিয়েছি, এইটার ছেদ বিন্দু। তাহলে আমি যদি বলি যে যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি এবং এই রেখা, ঠিক আছে, 1 ও 3 নং ছেদ বিন্দুগামী বৃত্ত, এই যে দেখো তো এ বি, এই যে খেয়াল করো, আমি একটু দেখাচ্ছি, বিষয়টা একটু পেঁচানো আছে, মনের মধ্যে মাথার মধ্যে আসতে হবে ভালোভাবে, যে সে তুমি বুঝতে পারতেছো কিনা। 1 ও 3, 1 ও 3 নিতে পারো, 2 ও 3ও নিতে পারো, মানে এইটা এবং এটার ছেদ বিন্দুগামী, বা এইটা এবং 1 নম্বর ছেদ বিন্দুগামী, 1 ও 3 এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো তোমরা সকলে জানো এটা কিভাবে বের করতে হয়। বৃত্তের সমীকরণটা লিখবো আমি, x² + y², 1 নং বৃত্ত লিখবো, এটা সবাই জানি যে একটা রেখা এবং দুইটা রেখার ছেদ বিন্দুগামী অন্য রেখার সমীকরণ, এটা খালি কনস্ট্যান্ট নিতে হয়। তো আমি মনে করি x² + y² + 6x + 2y, 6x + 2y + 6 প্লাস কে নিব, কে ইন্টু ওই রেখাটা নিব, ওই যে 2x - y + 4, 2x - y + 4 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। শুধুমাত্র এটার ক্ষেত্রে না, তুমি যদি বলো না স্যার আমি 1 নং বৃত্তের সাথে আমি এই 3 নং রেখা নিব না, আমি 2 নং বৃত্তের সাথে 3 নম্বর রেখা নিব, একই সেম জিনিসই আসবে, একই সেম জিনিসই আসবে, ঠিক আছে। ওকে, এটা গেল। তো এই বৃত্তটাকে একটু সাজায় গুজায় লিখি, x² + y² প্লাস x এর এখানে দেখো তো এখানে দুইটা x আছে, 6x + 2kx, এই যে kx গুলো একসাথে লিখতেছি, প্লাস 2y - ky, এই যে 2y এখানে -ky, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 4k প্লাস হচ্ছে 6 = 0, ঠিক আছে। তো এখন আমি যদি আর একটু সাজায় লিখি, x² + y² প্লাস 6 + 2k * x প্লাস 2 - k * y প্লাস 4k প্লাস 6 = 0, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্রটা কি? খুবই সহজ কথা, কিন্তু আবার একটু বলবো, বৃত্তের কেন্দ্র হচ্ছে, বুঝতেই পারছো যে এইটা ভাগ 2 হবে, এই যে 6 + 2k ভাগ হচ্ছে -2, 2 - k ভাগ -2, আমাদের জানা আছে যে -2 দ্বারা ভাগ করলে আমাদের কেন্দ্রটা পাওয়া যায়, মাইনাস দ্বারা ভাগ করলে আমাদের কেন্দ্র পাওয়া যায়। যদি আমি একটু ছোট করে লিখি, মাইনাস দ্বারা ভাগ করলে -3 মাইনাস হচ্ছে k, এখানে থাকবে হচ্ছে 1 -1 প্লাস হচ্ছে k, -1 প্লাস হচ্ছে k, ঠিক আছে। ভুল হলো না কি রে? না, ঠিক আছে, বুঝতে পারছো। কেন্দ্র আমরা বের করলাম, যে খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, না বুঝলে কিন্তু হবে না, ঠিক আছে, না বুঝলে কিন্তু লাভ নেই, এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। এটা 1 এবং 2 নং বৃত্তের যে সাধারণ জ্যা সমীকরণ আমরা জানি যে 1 নং বৃত্ত থেকে 2 নং বৃত্ত, বা 2 নং থেকে 1 নং বৃত্ত বিয়োগ দিলে হয়ে যায়, বিয়োগ দিলে আমরা জ্যায়ের সমীকরণটা পেয়ে যাই, জ্যায়ের সমীকরণটা পেয়ে যাই। 1 নং এবং 2 নং বৃত্তের সাধারণ যে জ্যাটা, সেটাই হচ্ছে যে বৃত্তটা নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তের ব্যাস, এই যে সেই বৃত্তের ব্যাস। তাহলে এটা 2 নং বৃত্ত, এটা 1 নং বৃত্ত, আর এই যে আমাদের বড় মোটা কালিয়ালা বৃত্ত, এটা হচ্ছে আমরা নির্ণয় করতে চাচ্ছি, এই বৃত্তটার ব্যাস হচ্ছে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা, এই যা। এখন আমাদের জানা আছে, শুধুমাত্র এই ক্ষেত্রে না, যে কোনো দুইটা রেখার ছেদ বিন্দুগামী অন্য রেখার সমীকরণ, রেখা বলতে আমি সবকিছু বোঝাচ্ছি, মনে করো বৃত্ত বোঝাচ্ছি, রেখা কিন্তু বৃত্ত না, বক্ররেখা যে কোনো রেখা হতে পারে,
উপবৃত্ত বলো, পরাবৃত্ত, অধিবৃত্ত, সকল ক্ষেত্রে দুইটার ছেদবিন্দুগামী অন্য অন্য কিছুর সমীকরণ, দুইটার ছেদবিন্দুগামী 1 এবং 2 নংয়ের ছেদবিন্দুগামী অন্য কিছুর সমীকরণ, বা 1 এবং 3-এর ছেদবিন্দুগামী একটা রেখার সাথে একটা বৃত্ত হতে পারে, একটা রেখার সাথে আর একটা রেখা হতে পারে, একটা রেখার সাথে একটা উপবৃত্ত হতে পারে, একটা উপবৃত্তের সাথে একটা অধিবৃত্ত হতে পারে, কোনো সমস্যা নাই। সমীকরণটা কি? একটা ওই রেখার একটা রেখার সমীকরণ লিখবো প্লাস কে ইন্টু অন্য রেখার সমীকরণ, আর বৃত্ত হলে বৃত্তের সমীকরণটা লিখবো প্লাস কে ইন্টু ওই রেখার সমীকরণ। তাই তো লিখেছি, এই যে একটা বৃত্ত লিখেছি প্লাস কে ইন্টু এই রেখার সমীকরণ। দেখো তো এটা এই এ বি রেখা এবং 1 নং বৃত্ত নিয়েছি। দেখো তো এ বি রেখা এবং 1 নং বৃত্তের ছেদ বিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ চাচ্ছি। তো অন্য বৃত্তের সমীকরণ কি? মোটা কালিয়ালা, যে মোটা কালিয়ালা যুক্ত, তাহলে এ বি রেখার সাথে তো এটা যুক্ত আছে। আবার এই 1 নং বৃত্তের সাথে তো ছেদ বিন্দুগামী আছে, 1 নং বৃত্তের সাথে এ বি রেখার ছেদ বিন্দু। আবার যে বৃত্তটা বের করতে চাচ্ছি সেটাও কিন্তু 1 নং রেখার সাথে ছেদ বিন্দু এ বি রেখা। দেখো খেয়াল করে এই সমীকরণ, ঠিক আছে? বৃত্ত দেখাবো, যদি ছোট করে মনে রাখতে চাও, একটা রেখা এবং একটা বৃত্তের ছেদ বিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ কি হবে? ওই রেখাটা ওই বৃত্তটা লিখবো প্লাস কে ইন্টু ওই রেখার সমীকরণের বাম পাশের অংশটা লিখবো ইজিক্যাল টু 0। এবার এই বৃত্তের কেন্দ্রটা, এটা এতক্ষণ পর্যন্ত বুঝাইছি যে অবশ্যই যেহেতু এই জ্যাটাই হচ্ছে যে বৃত্ত নির্ণয় করবো সেই বৃত্তের হচ্ছে ব্যাস, তাহলে বৃত্তের কেন্দ্রটা অবশ্যই এই জ্যায়ের উপর অবস্থিত, কারণ ব্যাস তো এটা। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্র তারপর হয়ে গেছে, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে -3 - কে কমা -1 প্লাস কে, কার উপরে অবস্থিত? 3 নং রেখার উপর অবস্থিত। ওই যে জ্যা 3 নং, কারণ জ্যাটা এখন ব্যাস হয়ে গেছে, নতুন যে বৃত্ত নির্ণয় করতে চাচ্ছি রেখার উপর অবস্থিত, 3 নং রেখার উপর অবস্থিত। অনেকগুলা কথা বলেছি কিন্তু বোঝানোর জন্য, মুখস্থ যেন না লাগে। তাহলে এই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ করো, 2x - y + 4, 2x x এর জায়গায় বসাবো, -3 - কে, 2x - y এর জায়গায় বসাবো হচ্ছে -1 প্লাস কে, আর প্লাস হচ্ছে 4 ইজিক্যাল টু 0। এখান থেকে কে এর মান বের করলে, কে এর মান এখানে বসালে আমাদের রেজাল্টটা হয়ে যাবে, ঠিক আছে? তো কে এর মানটা বের করো, -6 - 2k +1 - k +4 ইজিক্যাল টু 0, -3k 4 একে 5 -1 ইজিক্যাল টু 0, বা k ইজিক্যাল টু হচ্ছে -1/3। k ইজিক্যাল টু মাইনাস, এই হইলো নাকি ভুল করলাম? ও এখানে 2 হবে, সরি, এখানে 2 হবে, ঠিক আছে? তাহলে এখানে -1 প্লাস k/2, তাহলে -1/2 হবে, এখানে -1/2 হবে, এখানে মাইনাস প্লাস হাফ, আর এখানে মাইনাস হচ্ছে k/2, ঠিক আছে? এখানে হিসাব নিকাশ করে কেটা বের করবো আমরা। কেটা বের করে এই যে এখানে বসায় দেবো। এই যে কে এর মান এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এখানে বসালে সুবিধা হবে। কে এর মানটা এখানে বসাবো, কে এর মান বসায় আমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইটা গেল, এইটা আমি করাইছিলাম না আগের দিনে, এটা একটু ইম্পর্টেন্ট ছিল। এটা পরীক্ষা আসছে, অনেকগুলা পরীক্ষা আসছে বৃত্তে, অনেকগুলা পরীক্ষা আসছে। বরিশাল বোর্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বরিশাল 23 এটা একটু দেখি। তোমাদের বৃত্তটা একটু, যেহেতু 2 দিন ক্লাস নিলাম, ভাবলাম যে তাহলে ইনকমপ্লিট না রেখে একটু দেখায় দিই সবগুলো মিলায়া। দেখো এরকম একটা বৃত্ত আছে, যে এটা আমি দেখলাম যে এটা করানো দরকার। হয় না চিত্রটা, এটা স্পর্শ করবে, এই যে এরকম, এখানে স্পর্শ করছে 0, 3 বিন্দুতে, ঠিক আছে? এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, ঠিক আছে? আর সেন্টার হচ্ছে সি।
তাহলে এখন যে আমাদের প্রশ্ন চাইছে এ বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 1 এবং 0 হলে গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা কিন্তু উদ্দীপকের মধ্যে না, উদ্দীপকের বাইরে, কিন্তু খ নাম্বার আর কি। যদি এ এবং বি এর স্থানাঙ্ক 1 0 এবং 9 0 হয়, এর স্থানাঙ্ক কত 1 0 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে 9 0 হলে, এটা করালাম না। দেখো এর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আবার এখানে একটা ডি বিন্দু, এই ডি বিন্দুর স্থানাঙ্ক তো দেওয়া আছে 0 3। তিনটা বিন্দু দেওয়া থাকলে তিনটা বিন্দু যদি আমরা পাস করাই তাহলেই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো, ভেরি সিম্পল। এবং বিন্দুগুলো একেবারে সহজ সহজ বিন্দু, দেখো 1 0 9 0 0 3, জি এফ এবং সি এর মানটা বসাবো। আমার জানা আছে তিনটা বিন্দু থাকলে আমরা বের করতে পারবো। তিনটা জিনিস লাগবে আমাদের বৃত্তের সমীকরণ বের করার জন্য, তিনটা জিনিস লাগবে। একটা শর্ত দুইটা বিন্দু, দুইটা শর্ত একটা বিন্দু, এরকম যেরকম থাকতে পারে আর কি। গ নাম্বার দেখো কি বলেছেন। গ নাম্বার বলেছে বিডি এর সমান্তরাল, বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে, একটু পেঁচাল, বিডি এর সমান্তরাল রেখা, বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বৃত্তের সমীকরণ বের করো, সেই স্পর্শ করে তা নির্ণয় করো। বিডি এর সমান্তরাল রেখা, যে বি থেকে ডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে, সমান্তরাল, যে এখানে মনে করো সমান্তরাল, এই স্পর্শ বিন্দু স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বের করে নিই। এটা স্থানাঙ্ক হচ্ছে, এটা থাকবে দেওয়া, যেহেতু উদ্দীপকের বৃত্তটা 1 0 আর এটা হচ্ছে 9 0। ওকে, তাহলে দেখো এইটার যদি আমি সমান্তরাল এখানে একটা রেখা দাগাই না, দাগালাম মনে করে, যে এই যে বিডি রেখা, এটা 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 হচ্ছে বি আর ডি বিন্দুর মধ্যে যে রেখা, তো এই বিন্দু সমান্তরাল রেখা যদি দাগাই আমি, দেখো তো খেয়াল করে, এই যে সমান্তরাল রেখা দাগালাম, এই সমান্তরাল রেখা দাগালাম, ঠিক আছে, এই সমান্তরাল রেখা। তাহলে দেখো তো, এই যে মনে রাখবা কোন বৃত্তের স্পর্শক, অবশ্যই স্পর্শক, বৃত্তকে যে বিন্দু স্পর্শ করে, যে বিডি এর সমান্তরাল রেখা বৃত্তকে মনে করে এই বিন্দুকে স্পর্শ করে, নাম দিলাম হচ্ছে ই বিন্দু, এই বিন্দুকে স্পর্শ করেছে, তো এই বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো বলে আমরা তো জানি যে সবসময় স্পর্শক থেকে যদি আমি একটু অবিলম্ব দাগাই, সবসময় কোন দিক দিয়ে যাবে, অবশ্যই হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখো তো, এখন যদি তোমাকে বলা হয় যে বিডি, হ্যাঁ, বিডি হচ্ছে রেখাটার সমীকরণ বের করো, ভালো করে খেয়াল করো, এটা সরলরেখার প্রশ্ন, বেসিক্যালি এটা বৃত্তের প্রশ্নই না, সরলরেখার প্রশ্নই বলতে পারি আমি। দেখো তো, এই যে বিডি রেখার সমীকরণ কিন্তু আমি নির্ণয় করতে পারবো, বি বিন্দু স্থানাঙ্ক আর ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটার বিডি রেখার সমান্তরালটা আমি বের করতে পারবো, বিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করতে পারবো। তো এই রেখার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত, যে বৃত্তটা আমরা বের করেছি সেই বৃত্তের কেন্দ্র, যেটা আমি এই যে খ নাম্বার প্রশ্নে বের করেছি, এই যে 0, এই যে 0 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ থেকে আমরা যে বৃত্তটা বের করেছি, হ্যাঁ, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে, কেন্দ্র আমাদের জানাই আছে, ওইখান থেকে আমরা কেন্দ্রটা পাবো, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো যে আমি যদি এখান থেকে একটা লম্ব টানি এই বরাবর, এই পাশে একটা স্পর্শ, তো এখন খেয়াল করো কথাটা এখানে একটা, যে এইটা যে স্পর্শ বিন্দু ই, আচ্ছা এই বিডি রেখার সমান্তরাল কি আরো একটা রেখা হতে পারে না এই পাশে, এই পাশে কি রেখা হতে পারে না, অবশ্যই হতে পারে, ওই পাশেই হবে তার কোনো মানে আছে নাকি, এই পাশে তো হতে পারে, হ্যাঁ এই পাশে হতে পারে। তার মানে আমি স্পর্শ বিন্দু কিন্তু দুইটা পাবো, এই যে একটা স্পর্শ বিন্দু, এখানে একটা স্পর্শ বিন্দু, এবং দুইটা স্পর্শ বিন্দু যেহেতু সমান্তরাল, যেহেতু এটা সমান্তরাল, সেটা অবশ্যই এটা ই হলে এটা এফ পরস্পরের কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু একেবারে কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু বুঝতে পারছো, একেবারে কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। তো বিডি রেখার সমীকরণ বের করো, বিডি রেখার সমীকরণ কত দেখো তো, এই বিডি রেখার সমীকরণ একবারে বের করতে পারবো আমরা, বলো তো একবারে, এক্স এর 3, এক্স এর কত হবে 9, প্লাস হচ্ছে ওয়াই এর কত হবে বলো দেখি, 3 ইজিক্যাল 0, এটা কি বুঝতে পারছো, এই যে 0 3, এই যে 0 9 0, তাহলে এক্স এর 9 আর ওয়াই এর 3 একবারে বের করলাম, ইজিক্যাল টু হচ্ছে 1, তাহলে 3x প্লাস 9y ইজিক্যাল টু 27, বা x প্লাস 3y ইজিক্যাল টু হচ্ছে 9, ইজিক্যাল টু 9, এটা হচ্ছে আমার
বিডি রেখার সমীকরণ। তো এই বিডি রেখাটার সমীকরণটার সাথে এই যে বিডি রেখার সমীকরণ, এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? সমান্তরাল রেখার সমীকরণ হবে হচ্ছে x প্লাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? প্লাস কে ইজ ইকুয়াল টু 0, একটা এই রেখার সমীকরণ, এই রেখার সমীকরণ। আর যদি বলি যে ইএফ রেখার সমীকরণ কত হবে, তাহলে এই এর সাথে লম্ব রেখার সমীকরণটা হচ্ছে ইএফ রেখার সমীকরণ হবে। এই যে ইএফ রেখার সমীকরণ, ইএফ রেখার সমীকরণটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে ইএফ রেখার সমীকরণটা কত? দেখো আমি এ পাশে লিখি, এটা লম্ব রেখার সমীকরণ 3x মাইনাস হচ্ছে y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর দিলাম, এটা 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে এটা এটা। এখন প্রশ্ন হচ্ছে এই রেখাটার এই রেখাটা কিন্তু একেবারে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। খ নাম্বার প্রশ্নে বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে 5,3 আমরা বের করেছি। খ নাম্বার প্রশ্নে যে বৃত্তটা বের করেছি সেটা কেন্দ্র মনে করো 5,3। বুঝতেই পারছো 0,3,1,0,9,0 বিন্দুগামী একটা যে বৃত্তটা, এটা সমীকরণ বের করলে অবশ্যই একটা বৃত্তের সমীকরণ পাবো ইজিলি। সেই সমীকরণ থেকে আমরা বের করলাম যে কেন্দ্র হচ্ছে 5,3। তাহলে এই যে আমার লম্ব রেখাটা এই যে 5,3 বিন্দুগামী, এখানে তাহলে 5,3 যদি বসায় দিই তাহলে কি পাবো আমরা? 3 গুণ 5 মাইনাস হচ্ছে 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু -12। তাহলে কে ইজ ইকুয়াল টু -12 যদি বসা তাহলে আমি লম্ব রেখার সমীকরণ পাবো 3x - y -12 ইজ ইকুয়াল টু 0। 3x - y ইজ ইকুয়াল টু 12, এটা গেল হচ্ছে 3 নম্বর। এই যে তাহলে দেখো তো, এই যে এই রেখার সমীকরণ, বিডি রেখার সমীকরণ হচ্ছে এইটা আর এইটা। বুঝতে পারছো? তা আমি যদি এই দুইটা সমীকরণ সমাধান করি তাহলে কিন্তু ই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে? সমাধান করলেই কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পারছো না পারো নাই? সমাধান করলেই আমরা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারছো? কঠিন কিন্তু না, সরল রেখার প্রশ্ন। ঠিক আছে? সরল রেখার প্রশ্ন, এই রেখায় রেখা সমান্তরাল এটা। ওকে বাই, মানে এটা শেষ। আমরা দেখো এটা পারলাম। এইখানে একটা বরিশাল 23-এর একটা মজার প্রশ্ন আছে, এটা একটু দেখাবো আরেকবার, আরেকটা প্রশ্ন। তোমরা আশা রাখি বৃত্ত থেকে অ্যান্সার করতে পারবা যদি তোমাদের ওদিকে কমন না আসে। অথবা এমনও তো হতে পারে যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তুমি দুইটা প্রিপারেশন নিয়ে যাচ্ছ, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা কঠিন চলে আসছে, নির্ণায়ক থেকে একটা কঠিন চলে আসছে। এরকম যদি হয়ে যায় তখন তুমি কিন্তু ইজিলি এখান থেকে অ্যান্সার করতে হবে। প্রথম পোর্শন থেকে আমরা 3টা অ্যান্সার করব, যেহেতু সরল লেখাও সহজ, বৃত্ত তো এগুলোই, যেগুলো করাচ্ছে এগুলোই কঠিন, এর চেয়ে তো আর কঠিন নাই। স্পর্শক বিলম্বের সমীকরণ আর বৃত্তের বিভিন্ন রকম সমীকরণ। ঠিক আছে? তো বৃত্ত দিয়ে আমরা পারবো আশা রাখছি। আর ম্যাট্রিক্স নির্ণায়কের যদি মধ্যে কোনো কঠিনটা চলে আসে অথবা হিসাব নিকাশ মিলতেছে না, সেখান থেকে আমরা 4টার মধ্যে 3টা অ্যান্সার করতে পারি। তো আমরা যদি নির্ণায়কের একটা অ্যান্সার করতে না পারি সেক্ষেত্রে আমরা বৃত্ত থেকে অ্যান্সার করব। ঠিক আছে? তাহলে তোমাদের তুমি যখন হাই কনফিডেন্ট নিয়ে কলেজে পরীক্ষা দিতে যাবা, তোমার পরীক্ষা এমনিতেই ভালো হবে, তোমার মনের মধ্যে কিন্তু ভয় থাকবে না। তুমি কিরকম তোমার মনের মধ্যে ভয়, যে বৃত্তের অ্যান্সার যদি তুমি না করো তোমার অ্যান্সার প্রশ্ন আসবে কত 4টা, তা তুমি যদি একটা প্রিপারেশন না নিয়ে যাও তোমার মন কিন্তু দুরু দুরু করে কাঁপবে যে না আমি তো ওইটা যদি কমন না আসে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। এখন যখন তুমি 4টার প্রিপারেশন নিয়ে যাবা তখন কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে যে না আমি একটা না পারলে তো ওটা পারবোই। বুঝতে পেরেছো? এই জন্য আমরা এই এই প্রথম পত্র যেহেতু একটু সেকেন্ড পত্রের তুলনায় একটু কঠিন, তাই আমরা প্রথম পত্রের প্রথম অংশটা, প্রথম গ্রুপটা 4টা প্রিপারেশন নিয়ে যাব। ম্যাট্রিক্স নির্ণায়ক, আর কি রে ম্যাট্রিক্স নির্ণায়ক, আর কি সরল রেখা না বৃত্ত, এইটুকা নাকি আরো আছে? ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, এইটুকা। তাহলে এই 4টা চ্যাপ্টারই আমরা সুন্দরভাবে করব। ম্যাট্রিক্স নির্ণায়কের 2টা চ্যাপ্টার আছে, সুন্দরভাবে করব। মনে রাখবো ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো কিন্তু ভালোভাবে জানাটা জরুরি, ম্যাট্রিক্সের সংজ্ঞা। ঠিক আছে? ওকে, দেখো আমাদের এখানে কি প্রশ্ন আছে একটু দেখে নিই। যে এখানে একটা বৃত্ত আছে এরকম, দাগানো অত ভালো হবে না হয়তো, বা বুঝে নিতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি দেওয়া আছে, যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আর এইটার কেন্দ্র হচ্ছে 2,2, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,2। কেন্দ্র দিয়ে একটা রেখা দাগানো আছে, বড় করে একটু দাগাই, কেন্দ্র দিয়ে একটা রেখা দাগানো আছে এরকম করে, এই যে এরকম করে একটা রেখা দাগানো আছে, এবং তার
সমান্তরাল আরো একটা রেখা দাগানো আছে, সেটা একেবারে স্পর্শক বরাবর। এই যে, এই যে, ঠিক আছে, এরকম রেখা দাগানো আছে স্পর্শক বরাবর। এই এখানে যে বিন্দু ছেদ করে তার নাম দেওয়া আছে বি, আর এখানে নাম দেওয়া আছে হচ্ছে এফ, আর এখানে দেওয়া আছে হচ্ছে এ, ই, এটা ই, আর এটা দেওয়া আছে হচ্ছে এ, আর এই বিন্দুটার নাম দেওয়া আছে ডি, আর এটা কেন্দ্র, কেন্দ্র নাম দেওয়া আছে 2,2। ওকে, কেন্দ্র মনে করো পি বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে, এটা আমাদের মূল বিন্দু, এইটা, ঠিক আছে। আচ্ছা, এটা সরলরেখা এবং বৃত্ত মিলিয়ে প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এটা সরলরেখা এবং বৃত্ত মিলিয়ে প্রশ্ন। দেখো, এই যে দেখো বরিশাল বোর্ডে দেখো দুইটা প্রশ্ন আসছে কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে আসছে বৃত্ত দিয়া, আর এখান থেকে বৃত্ত আর সরলরেখা মিলিয়ে কিন্তু প্রশ্ন আসছে। তার মানে দেখো, একটা আসছে ম্যাট্রিক্স নির্ণায়ক, একটা আসছে হচ্ছে সরলরেখা, এটা সরলরেখা মিলায়া কিন্তু একটা আসছে, সরলরেখা এবং বৃত্ত মিলায়া কিন্তু একটা আসছে, এরকম কিন্তু আসে, বুঝতে পারছো? বৃত্ত একটা, বৃত্ত সরলরেখা মিলায় একটা, আর একটা সরলরেখা থেকে আসছে, তাহলে মানে ওই ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে দেখো বলেছে পি বিন্দুটি ই এফ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, এই যে এটা ই এফ, এই রেখাংশের এই বিন্দুটা হচ্ছে সমত্রিখণ্ডক, ঠিক আছে, ই এফ রেখাংশ, তার মানে ই থেকে পি পর্যন্ত এক এক ভাগ, আর এই পি থেকে এফ পর্যন্ত হচ্ছে দুই ভাগ আছে। তো বুঝতেই পারছো, সমত্রিখণ্ডক যদি হয় তাহলে ও পি রেখার সমীকরণ বের করতে বলেছে, পারবো না? ও পি রেখার সমীকরণ নির্ণয় করো, বুঝতে পারছো? আচ্ছা, এটা না পি বিন্দু রে বাবা রে, এই যে এইটা পি বিন্দু, সরি, এইটা পি বিন্দু, এইটা পি বিন্দু, বুঝতে পারছো? এটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। চিত্রটা একটু ক্লিয়ার না আসলে আমার এখানে গাইডের মধ্যে। মূল বিন্দু ও সি বিন্দু হচ্ছে ও সি, কেন্দ্র হচ্ছে সি ধরলাম। আচ্ছা, এটা কেন্দ্রের নাম দেওয়া হচ্ছে সি, কেন্দ্রের নাম দেওয়া হচ্ছে সি। পি বিন্দুটি ই এফ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, ই এফ রেখাংশের সমত্রিখণ্ডক মানে ওদিকে এক ভাগ এদিকে দুই ভাগ আছে, এই যে এদিকে এদিকে দুই এক ভাগ এদিকে দুই ভাগ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ও থেকে সি পর্যন্ত দূরত্ব বের করি। ও থেকে, মনে আছে তোমাদের? দেখো তো, এই মনে আছে, দেখি মনে আছে কিনা, আমি যদি রেখার দাগায় আবার, এই যে মূল বিন্দু থেকে কোনো এক্স অক্ষের সঙ্গে থেটা কোণ উৎপন্ন করে, এ থেটা না আলফা, আলফা কোণ উৎপন্ন করে, এবং মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব দেওয়া আছে, ওই বিন্দুর দূরত্ব দেওয়া আছে, এটা এই বিন্দুর দূরত্বের নাম হচ্ছে পি বিন্দু। তাহলে বলো তো এটা সরলরেখার সমীকরণ কি ছিল, মনে আছে না মনে নাই? এবি রেখার সরলরেখার সমীকরণ কি ছিল, দেখি বলতে পারো কিনা? মূল বিন্দু থেকে এক্স প্লাস আলফা প্লাস, হ্যাঁ, ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি ছিল কিন্তু, এরকম ছিল কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ছিল আমাদের। তো সেরকমই যে ওসি এর দূরত্ব দেখো তো কত, রুট ওভার অফ 2 বিয়োগ 0 হোল স্কয়ার প্লাস 2 বিয়োগ 0 হোল স্কয়ার সমান সমান আছে 4 যোগ 4 সমান সমান রুট ওভার অফ 8, এটা হচ্ছে ওসির দূরত্ব। ওসি ইজ ইকুয়াল টু 2 রুট 2, ওসি ইজ ইকুয়াল টু 2 রুট 2, ঠিক আছে, ওসি ইজ ইকুয়াল টু 2 রুট 2। তাহলে ইএফ রেখার সমীকরণ এখন বের করতে পারবো না আমরা? অবশ্যই বের করতে পারবো। কি হবে? এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পি, পি বলতে কিন্তু এখানে ওসি দূরত্ব, এই যে দেখো এই ইএফ রেখার উপর কিন্তু লম্বটা কিন্তু ওসি, যেহেতু 45 ডিগ্রি অবশ্যই লম্ব, 45 ডিগ্রি না হলে কিন্তু লম্ব হতো না, ঠিক আছে, এরকম হলে কিন্তু লম্ব হতো না, 45 ডিগ্রি একবারে, তাহলে অবশ্যই এটা লম্ব। তাহলে এখানে খেয়াল করো, তাকে ওসির মান হচ্ছে 2 রুট 2। তো এখান থেকে যদি আমরা হিসাব করি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, একবার লিখেছি cos 45 এর মান 1 ভাগ রুট 2, 1 ভাগ রুট 2, এই রুট 2 যদি কমন নিই আমরা লসাগু করি, রুট 2 দ্বারা এটা গুণ করলে 4 হবে, আর এক্স প্লাস ওয়াই থাকবে। তাহলে আমাদের ইএফ রেখার সমীকরণটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ইএফ রেখার সমীকরণটা পেয়ে গেলাম। তো ইএফ রেখার সমীকরণ যদি পেয়ে যায়, দেখো এই যে ইএফ রেখা, এই যে ইএফ রেখাটা, ঠিক আছে, ইএফ রেখার সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন ইএফ রেখাকে এই বিন্দুটা স্থানাঙ্ক কত দেখো তো, এই বিন্দু স্থানাঙ্কটা আমি বের করি। তাহলে ইএফ রেখার সমীকরণ যদি এটা হয় এভাবে লিখতে পারি না, এক্স এর 4 প্লাস ওয়াই এর 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই এই রেখাটা বা ইএফ রেখাটা এক্স অক্ষকে ছেদ করে 4,0 বিন্দুতে,
আর ওয়াই কে সেট করে 0,4 বিন্দুতে। এই তো হয়ে গেল আমাদের। দেখো আমি যখন এরকম রেখা পেলাম, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দরকার আমার, যেহেতু আমি পি বিন্দু স্থানাঙ্ক আমার দরকার, তো পি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য যে রেখাকে পি বিন্দুটা হচ্ছে সমত্রিখণ্ডিত করেছে সেই রেখার স্থানাঙ্ক দরকার না, দুই প্রান্ত বিন্দুদের, সেই রেখাংশের স্থানাঙ্ক পেলাম হচ্ছে 4,0, 0,4। যেহেতু ইএফ রেখার সমীকরণ, এটা ইএফ রেখার সমীকরণ, যেহেতু এটা একটু ভালো প্রশ্ন এটা ছিল বলতে পারো, সুন্দর একটা প্রশ্ন। তাহলে x ভাগ 4 y ভাগ 4 = 1। তাহলে আমি এই বিন্দু স্থানাঙ্ক পেলাম, x অক্ষকে সেট করে 0,40 আর y অক্ষকে সেট করে 0,4 বিন্দুতে। এখন কিন্তু p বিন্দুটা যদি EF রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে কিন্তু এখন আমি p বিন্দু স্থানাঙ্ক আমি পাবো। আর p বিন্দু স্থানাঙ্ক পাওয়ার অর্থ হচ্ছে OP রেখার সমীকরণ আমরা পেয়ে যাব। একটু বড়, কিন্তু এটা ক্রিটিক্যালি বলা যায়, এটা একেবারে সহজ না কিন্তু। কিন্তু আবার তুমি যদি ভালোভাবে চিন্তা করতে পারো, কঠিন না। p বিন্দু স্থানাঙ্ক লাগবে, p বিন্দু স্থানাঙ্ক পাওয়ার জন্য আমাদের EF এর স্থানাঙ্ক লাগবে, যেহেতু EF কে p বিন্দু সমত্রিখণ্ডিত করেছে, তাহলে EF রেখার সমীকরণ আমার দরকার। EF রেখার সমীকরণ পাওয়ার জন্য আমাদের OP রেখার দৈর্ঘ্য লাগবে, বা OC রেখার দৈর্ঘ্য লাগবে। OC রেখার দৈর্ঘ্য বের করলাম, কোণের মানটা দেওয়া আছে, হয়ে গেল আমাদের। ওকে, এটা গেল আমাদের হচ্ছে, আর করালাম না। এরপর হচ্ছে ওই পি বিন্দুটা EF রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, যেহেতু সমান বিভাগে, তাহলে এইদিকে আছে এক অংশ আর এদিকে আছে 2 অংশ, দেখে বোঝাই যাচ্ছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে OD = 3√2। খেয়াল করবা, ভেরি সিম্পল একটা প্রশ্ন। OD = একেবারে গ নাম্বারটা কঠিন ছিল, ঘ নাম্বারটা যেন সহজ দিয়েছে। OD এর মান দেওয়া আছে হচ্ছে 3√2। দেখো তো আমি এখানে দেখাচ্ছি, OD = 3√2। বলতো তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ মানে কি? সিডি না? সিডি তো। দেখো তো ওসির মান দেওয়া আছে হচ্ছে, ওসির মানটা বের করছি আমরা, দেখো 2√2। ওসি যদি 2√2 হয়, ওসি যদি 2√2 হয় এবং ওডি যদি 3√2 হয়, তাহলে সিডি = কত? সিডি = ওডি বিয়োগ ওসি, মানে হচ্ছে 3√2 বিয়োগ হচ্ছে 2√2, মানে 1। তার মানে এই সিডি মানে কি? এই বৃত্তের ব্যাসার্ধ কি ব্যাসার্ধ না বলতো? সিডি মানে কি এই বৃত্তের ব্যাসার্ধ? হ্যাঁ ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 1। আর বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2,2 আর ব্যাসার্ধ হচ্ছে 1। ভেরি সিম্পল, x - 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার = a স্কয়ার। এটাই বৃত্তের সমীকরণ। ঘ নাম্বারটা খুবই সহজ, কিন্তু মানে বুদ্ধি করে করতে হবে কিন্তু। ওডি হচ্ছে আমি ওডির মান দেওয়া আছে, ওসির মান বের করে নিয়েছি, তাহলে ওডি থেকে ওসি বাদ দিলে আমি বৃত্তের ব্যাসার্ধ সিডি পেয়ে যাচ্ছি। সিডি ব্যাসার্ধ 1 আর আমার কেন্দ্র দেওয়া আছে 2,2, তাহলে আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে তার বৃত্তের সমীকরণ আমরা ইজিলি বের করতে পারি। এটা বরিশাল বোর্ড 23। আমার মনে হয় না যে এই দুইটা এই টাইপের অঙ্কগুলো কিছু বাদ ছিল, দুই একটা। আমার মনে হয় না যে আর আটকানোর কথা, আর আটকাবে না। যেটা দেখলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে দিনাজপুর বোর্ড 23 কিন্তু একই প্রশ্ন আসছে, তোমাদের যদি দেখাই সিমিলার প্রশ্ন। দিনাজপুর বোর্ড 23টা দেখো, এই যে দৃশ্যকল্প 2 এর দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। দিনাজপুর বোর্ড 23 আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলেছে দৃশ্যকল্প 2 এর আলোকে, বা দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই আলোকে বৃত্ত দুইটির সাধারণ যে বৃত্তের ব্যাস, যেটা করলাম প্রথমেই, বৃত্তটির সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। সিমিলার প্রসেসে করবা, এটা কিন্তু বাসায় আজকেই করে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আর আটকানোর কথা না, ওটা পারি আমরা, এটাও পারি। পারবা তোমরা হচ্ছে 23 আর 22 কমপ্লিট করো, অতিরিক্ত অঙ্ক করার দরকার নেই। সৃজনশীল প্র্যাকটিসের জন্য শুধুমাত্র 23 এবং শুধুমাত্র 22 করো, অতিরিক্ত কোনো অঙ্ক করার দরকার নেই, এইটুকু করলেই হবে। আর র্যান্ডমলি যদি তুমি মনে করো যে এতগুলো চেক করার পরে আমি অন্য একটা ক্যাডেট কলেজের প্রশ্ন সলিউশন করব, করে দেখতে পারো। আশা রাখি এটার মধ্যে থেকে যাবে, 22 এবং 23 সলিউশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? আশা রাখি আটকাবে না। একই 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 টাইপের প্রশ্ন, অনেকগুলো দেখলাম আমি, একই টাইপের প্রশ্ন, ঠিক আছে? নটরডেম কলেজে যেটা পরীক্ষা আসছে, যেটা আমরা করাইছি অলরেডি, এই যে নটরডেম কলেজের প্রশ্ন, পারবা, কঠিন কিছু না। নটরডেম কলেজের প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তারপর এখানে সহজ আসছে, কঠিন কিছু না। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আজকে করালাম, এই জন্য আজকে আমি বৃত্তের উপর ক্লাসটা নিলাম।
তো আজকে আর আমি ক্লাসটা দীর্ঘায়িত করবো না, এই পর্যন্তই। তোমাদের এখন যদি 2-3টা ক্লাস আমি নিই, তোমাদের তো 26 তারিখে পরীক্ষা, কাছাকাছি চলে আসছে, 14, 12, 26, 10 দিন, 11 দিন আছে। তো তা তোমাদের প্রথম পরীক্ষার প্রিপারেশনটা অবশ্যই খুব একটা ভালো নিবা। মিনিমাম 4 দিন আগে থেকে ওই পড়াগুলো করবা, 3 দিন মিনিমাম, তো 3 দিন অবশ্যই। পরীক্ষার দিন বাদে 3 দিন তুমি প্রথমে কি বাংলা না ইংরেজি? বাংলা। বাংলা 3 দিন ভালো করে পড়বা, সুন্দর করে পড়বা। 3 দিন নিবা, কারণ প্রথম পরীক্ষা ভালো না হলে আবার মন খারাপ হয়ে যাবে। 3 দিন একেবারে সুন্দরভাবে পড়বা। ওকে, আজকে থাক, এই পর্যন্ত থাক, এই পর্যন্তই থাক।